বাবা! নেকড়ের ভয়ে মন্ত্রী দৌড়ে পালাতে গেলে রক্তচক্ষু নিয়ে নেকড়েটাও মন্ত্রীর পিছন পিছন ছুটতে থাকে। বাঁচাও, বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! রুদ্ধশ্বাসে দৌড়ে যাওয়া মন্ত্রীর চিৎকার শোনা মাত্র বীর এবং কাঠুরিয়া সহ সমগ্র গ্রামবাসী জেগে ওঠে এবং বাইরে বেরিয়ে এসে দেখে মন্ত্রী দৌড়ে ছুটে যাচ্ছে, আর তার পেছনে দৌড়ে যাচ্ছে এক দৈত্যাকার নেকড়ে। এ কি আশ্চর্য ঘটনা! এটা তো একটা দৈত্যাকার নেকড়ে। বাবা, আমি নিশ্চিত যে এই সেই নেকড়ে। হ্যাঁ হ্যাঁ, এই সেই নেকড়ে যে আগের দিন পূর্ণিমা রাতে হারুদার বউকে তুলে নিয়ে গিয়েছিল। না না, মন্ত্রী মশাইকে যেভাবেই হোক আমাদেরকে বাঁচাতেই হবে। তুই মহারাজকে খবর দে, আমি আটকাবার চেষ্টা করছি। আচ্ছা। কাঠুরিয়া মনে এক পাহাড় সাহস এনে সেই নেকড়ের মুখের সামনে গিয়ে দাঁড়ায়। কাঠুরিয়াকে সামনে পেয়ে নেকড়েটার রাগ আরো বেড়ে যায়। বেঁচে থাকতে চাইলে আমাদের রাজ্য থেকে চলে যা, আমি তোকে কারোর কোনো ক্ষতি করতে দেব না। না না, আমাকে একবার এই বাচ্চা ছেলেটার অতীত পর্যবেক্ষণ করতে হবে। ঈশ্বর, এ আমি কি দেখলাম? ওই মায়াবী তান্ত্রিক নিজের শক্তি বৃদ্ধি করার জন্য বাচ্চা ছেলেটার উপর এমন কঠিন মায়া সৃষ্টি করেছে। আর বেচারা এই বাচ্চা ছেলেটার তো কোনো দোষই নেই, সে জানেই না প্রত্যেকটা পূর্ণিমার রাতে তার সাথে কি কি হয়ে চলেছে। দুষ্টু জাদুকর, আমার হাত থেকে তোর নিস্তার নেই। আমি কাল গোটা রাজ্যবাসীর সামনে তোকে শুলে চড়াবো। না মহারাজ, পরবর্তী পূর্ণিমার রাত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পরবর্তী পূর্ণিমা? কিন্তু পরবর্তী পূর্ণিমা পর্যন্ত আমি কেন অপেক্ষা করব? মহারাজ, পরবর্তী পূর্ণিমা না হওয়া পর্যন্ত ওর প্রাণ কেড়ে নেবেন না, এটাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ। বেশ, তুমি যখন বলছো তখন তাই হবে। পরবর্তী পূর্ণিমার রাত পর্যন্ত আমি অপেক্ষা করব। বীরের কথা মতো মহারাজ সেই বাচ্চা ছেলেটির শাস্তি পরবর্তী পূর্ণিমা পর্যন্ত স্থগিত রাখে এবং সেই বাচ্চা ছেলেটিকে মহারাজ তার কারাগারে বন্দী করে রাখে। একদিন দুদিন করে কাটতে কাটতে 15 দিন কেটে যায়। আবারও ফিরে আসে সেই শিহরিত করা পূর্ণিমার রাত। পূর্ণিমা হতে আর কিছু মুহূর্ত বাকি। দাদুর কাছ থেকে সবটা জেনে নিয়েছি, এবার শুধু পূর্ণিমার চাঁদের অপেক্ষা। বীর রাজবাড়ির সেই কারাগারের সামনে গিয়ে দাঁড়ায়। বাচ্চা ছেলেটি ধীরে ধীরে আবার নেকড়ে রূপ ধারণ করতে থাকে। এবং তার প্রবল শক্তি দ্বারা কারাগারের সমস্ত দরজা ভেঙে ফেলে। বাঁচাও, বাঁচাও! রক্তচক্ষু সেই বিভীষিকার রূপ নিয়ে একজন সেপাইকে মুখে তুলে নিয়ে নেকড়েটি জঙ্গলের পথ ধরে। বীর আর দেরি না করে
সেই পথ অনুসরণ করতে যায়। আজকে কোনোভাবে কারোর ক্ষতি হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ওই নেকড়ের মুখে প্রবেশ করে আমাকে ওর বিষ দাঁত ভাঙতে হবে, তাহলে ছেলেটিও নিজের রূপ ফিরে পাবে। অবশেষে নেকড়েটি সেই জঙ্গলের মধ্যে তপস্যাধীত তান্ত্রিকের কাছে এসে পৌঁছয়। আয় আয় ইয়ে আয় আমার শিকারকে। তোকে এই যজ্ঞের আগুনে ভস্ম করে আমার শক্তি বৃদ্ধি করব। তোর এই ইচ্ছে কোনোদিনও পূর্ণ হবে না। কে তুই? তোর এত বড় স্পর্ধা, তুই আমার গণ্ডিতে প্রবেশ করার সাহস দেখিয়েছিস? আমি বীর। কি ভেবেছিস এভাবে একটা বাচ্চা ছেলেকে দিয়ে তার নিজের অজান্তে যে পাপ কাজ তুই করাচ্ছিস, তার জন্য তুইও রেহাই পাবি না। এত বড় স্পর্ধা চিনিস তুই আমাকে? এক্ষুনি তোকে ধ্বংস করে দিতে পারি। এ তো যে সে মানুষ নয়, এর নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে। না, আমাকে এখন এই আক্রমণের প্রতিরোধ করলে চলবে না। যেভাবেই হোক আমাকে এই নেকড়ের মুখগহ্বরে প্রবেশ করতেই হবে। দাদু বলেছিল এই নেকড়ের দাঁতেই সব শক্তি লুকিয়ে আছে। দাঁত দুটো ভেঙে দিতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, দাঁতগুলোকে আমাকে ভাঙতেই হবে। বীর আর এক মুহূর্ত দেরি না করে সেই দাঁত দুটো যজ্ঞের আগুনে ফেলে দেয়। দাঁত দুটো ভস্ম হয়ে যাওয়ার সাথে সাথে তান্ত্রিক ধূলিসাৎ হয়ে যায়। আমার আমার কি হয়েছিল? কি হয়েছিল? কিচ্ছু হয়নি, আর কোনো বিপদ নেই। সব বিপদ কেটে গেছে। চলো মানিক, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। আর এইভাবেই ছোট্ট মানিককে বীর তার নিজের জীবন ফিরিয়ে দেবার সাথে সাথে গোটা রাজ্যবাসীকেও রক্ষা করে।